আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। টানা ষষ্ঠ দিনের মতো চলছে ইরান ইসরায়েল যুদ্ধ। এর মধ্যেই তেহরানের পুলিশ হেডকোয়ার্টারে হামলার দাবি করছে ইসরায়েল। এই যুদ্ধে আত্মসমর্পণ না করার ঘোষণা দিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের অংশ নেয়ার ইঙ্গিতে কড়া হুঁশিয়ারি দেন তিনি। এর আগে ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত বিন ইয়ামিনের রিপোর্টে। ব্যাপক ক্ষয়ক্ষতির পরেও একে অপরের উপর হামলা অব্যাহত রেখেছে ইরান ইসরায়েল। ইরানের 40টিরও বেশি সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলার দাবি জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। দেশটির পারমাণবিক সেন্ট্রিফিউজ নির্মাণ কেন্দ্র ও অস্ত্র কারখানা লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এর আগে ইসরায়েলে একাধিকবার মিসাইল নিক্ষেপ করে ইরান। বিধ্বংসী হাইপারসনিক মিসাইল ফাত্তাহ দিয়ে হামলা চালিয়ে তেল আবিবের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার দাবিও জানায় তেহরান। এমন উত্তপ্ত পরিস্থিতির মুখে বুধবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসরায়েলের সঙ্গে সংঘাতে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি জানান তিনি। বলেন, ট্রাম্পের হুমকির কাছে মাথা নত করবে না ইরান। যেভাবে ইরান চাপিয়ে দেওয়া যুদ্ধ প্রতিরোধ করেছে, ঠিক তেমনই চাপিয়ে দেওয়া শান্তির বিপক্ষেও দৃঢ়ভাবে অবস্থান নেবে। এই জাতি কারো চাপের মুখে আত্মসমর্পণ করবে না। আমেরিকানদের জানা উচিত, যে কোনো মার্কিন সামরিক হস্তক্ষেপ অপূরণীয় ক্ষতির কারণ হবে, যার পরিণতি তারা সহজে সামাল দিতে পারবে না। এর আগে ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বলেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের আকাশ পুরোপুরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে বলেও সতর্ক করেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের তথাকথিত সুপ্রিম লিডার কোথায় আছে তা আমরা জানি। ইরানের আকাশেও আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। আমরা চাই নিঃশর্ত আত্মসমর্পণ। এদিকে ইসরায়েল উন্মাদের মতো হামলা চালাচ্ছে বলে মন্তব্য করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। চলমান যুদ্ধে ইরানের প্রতিক্রিয়া খুব স্বাভাবিক ও ন্যায্য বলেও জানান তুর্কি প্রেসিডেন্ট। বিন ইয়ামিন, আরটিভি। ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্পের সঙ্গে আজ বৈঠকে বসবেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। বিবিসির খবরে বলা হয়, ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার দুপুরে হোয়াইট হাউসে বৈঠকটি হওয়ার কথা রয়েছে। সাক্ষাৎকালে ট্রাম্প ও মুনির একসঙ্গে মধ্যাহ্নভোজনে অংশ নেবেন, তবে এতে গণমাধ্যমের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। 14 জুন থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আসিম মুনিরের এই বৈঠকটি পূর্ব নির্ধারিত ছিল। এবারে অন্যান্য প্রসঙ্গ। যে কোনো ধরনের নিরাপত্তা নিশ্চিতে এসএসএফকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি যমুনার সাইবার নিরাপত্তা সুসংহত করার সংস্থাটিকে ধন্যবাদ জানিয়ে যে কোনো নিরাপত্তা হুমকি পর্যালোচনা করে সেগুলো মোকাবেলা করার জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করার পরামর্শ দেন তিনি। এসএসএফ এর 39তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে প্রধান উপদেষ্টার দরবারে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন শাকিলা করিম। 39তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দীর্ঘ 38 বছরের সফল পথ চলা দেশের অন্যতম দায়িত্বশীল বাহিনী এসএসএফ এর 39তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। এ উপলক্ষে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে আয়োজিত দরবার হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই বাহিনী সঠিকভাবে সার্বক্ষণিক নিরাপত্তা বিধান করে যাচ্ছে। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ সদস্যদের জনবিচ্ছিন্ন না হয়ে বরং জনসংযোগ ও নিরাপত্তার মেলবন্ধনের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানান। নিরাপত্তার খাতিরে এসএসএফকে বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা আরোপ করতে হয়, যা অনেক সময় জনভোগান্তির সৃষ্টি করে। আমি মনে করি জনবিচ্ছিন্ন না হয়ে বরং জনসংযোগ ও নিরাপত্তার মেলবন্ধনের মাধ্যমেই এসএসএফ তার উপর অর্পিত সকল দায়িত্ব সফলতার সঙ্গে পালন করে যাবে। এসএসএফ সদস্যদের রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে নিরাপত্তার জন্য কাজ করে যাওয়ার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। রাষ্ট্র ঘোষিত ভিআইপিদের নিরাপত্তা প্রদানে পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি চারিত্রিক দৃঢ়তা, উন্নত শৃঙ্খলা, সততা, দায়িত্বশীলতা এবং মানবিক গুণাবলীর বিষয়সমূহ গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে এবং সকল ধরনের রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পেশাদারিত্বের সাথে কাজ করে যেতে হবে। ঢাকার অভ্যন্তর এবং বাইরে বিভিন্ন অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সম্প্রতি কক্সবাজার ও রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং চট্টগ্রাম বন্দর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে এসএসএফ সফলভাবে নিরাপত্তা নিশ্চিত করার প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। বর্তমান বিশ্বে আধুনিক প্রযুক্তি ও তথ্য আদান প্রদান খুব সহজ হবার কারণে নিরাপত্তা হুমকির ধরন ও প্রকৃতি দ্রুত পরিবর্তনশীল।
তাই শতভাগ নিরাপত্তা প্রদান করা খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়। বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও এসএসএফ সুষ্ঠুভাবে নিরাপত্তা নিশ্চিত করছে। বিগত 10 মাসে এসএসএফ দেশে বিদেশে অনেকগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেছে। বাহিনীটির অত্যাধুনিক ইনডোর ফায়ারিং রেঞ্জের কাজ প্রায় শেষ। আগামী মাস থেকে এটি ব্যবহার করা যাবে বলে ঘোষণা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অত্যাধুনিক ইনডোর ফায়ারিং রেঞ্জের কাজ প্রায় সমাপ্ত এবং আগামী মাস থেকে এটা ব্যবহার করা সম্ভব হবে। শাকিলা করিম, আরটিভি, ঢাকা। লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক একটি দলের পছন্দ হয়নি, যে কারণে নারাজ হয়ে জাতীয় ঐকমত্য কমিশনের মঙ্গলবারের বৈঠকে তারা হাজির হয়নি, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন নিয়ে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে সেটি দ্রুত বাস্তবায়ন করবে বলে আশা করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রুদ্র রফিকের রিপোর্ট। ঢাকা মহানগর উত্তর বিএনপির দলীয় সদস্যপদ নবায়ন উপলক্ষে রাজধানীর উত্তরায় এই আয়োজন। এতে যোগ দেন ওয়ার্ড, থানা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, জনসম্পৃক্তহীন কিছু দল নির্বাচন বিলম্বিত করতে চায়। অনেকের পছন্দ হয় নাই, কারণ নির্বাচন হলেই তাদের বিপদ। এখন নির্বাচন নাই, তাদের অনেক গুরুত্ব আছে। যে নির্বাচন হয়ে যাবে তত জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে, তাই না? যে কারণে ওরা নারাজ হয়েছে এবং নারাজ হয়ে গতকালকে একটা বৈঠকে হাজির হয় না। আওয়ামী লীগের আমলের দুঃশাসনের পুনরাবৃত্তি চায় না বিএনপি, এজন্য দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। অন্যের উপর অন্যায় অত্যাচার করবেন না। আপনাকে যে জনগণ ভোট দেবে, কি দেখে দেবে? আপনি ওকে ধমকাবেন, ওরা ব্যবসা নিয়ে নেবেন, বাড়ি নিয়ে নেবেন, ওকে আপনাকে ভোট দেবে? দেবে না। আমরা একটা নতুন বাংলাদেশ চাই, পরিবর্তন চাই, ওই আওয়ামী লীগের আগের মতো দুঃশাসন চাই না। এর আগে নরসিংদী জেলা বিএনপির নবগঠিত কমিটিকে সাথে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে রুহুল কবির রিজভী বলেন, যত দ্রুত নির্বাচন তত দ্রুত গণতন্ত্রের উত্তরণ। অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের নির্বাচিত সরকার গঠিত হবে। সেই ক্ষেত্রে প্রধান উপদেষ্টার যে অঙ্গীকার, তিনি সুস্পষ্ট ভাষায় যে কথাগুলি বলে এসছেন, আমার মনে হয় সেটিরই প্রতিফলন ঘটবে, বাস্তবায়ন হবে। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের প্রচেষ্টা যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সেজন্য নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান রিজভী। শক্তিশালী করার জন্য। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভার কেয়ার হাসপাতালে অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সন্ধ্যায় গুলশানের বাসা থেকে এভার কেয়ার হাসপাতালে যান তিনি। স্বাস্থ্য পরীক্ষা শেষে রাতে পুনরায় তিনি বাসায় ফিরতে পারেন বলে জানা গেছে। এর আগে যুক্তরাজ্যের লন্ডনে প্রায় 4 মাস চিকিৎসা শেষে 6 মে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সাংবিধানিক সহ গুরুত্বপূর্ণ পদে নিয়োগের জন্য জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের পক্ষে মত দিয়েছে অধিকাংশ রাজনৈতিক দল। তবে বিএনপি সহ কয়েকটি দল মনে করে এর মাধ্যমে সরকারের ভেতরে আরেক সরকার মাথাচাড়া দেবে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের 4র্থ দিনের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। এদিকে লন্ডনে প্রধান উপদেষ্টা তারেক রহমানের বৈঠকের পর যৌথ বিবৃতিতে নাখোশ হয়ে মঙ্গলবার কমিশনের বৈঠকে অংশ নেয়নি জামাত। খান আলমিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। নির্বাচন কমিশন, পিএসসি, দুদক, মানবাধিকার কমিশনের মতো সাংবিধানিক ও আধা সাংবিধানিক পদে নিয়োগের জন্য জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠনের সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। বিষয়টি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দিনব্যাপী আলোচনা হয়েছে। আলোচনায় জামায়াত, এনসিপি সহ অধিকাংশ রাজনৈতিক দল এনসিসি গঠনের পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরেছে। তবে এনসিসি গঠন প্রক্রিয়া ও এর ক্ষমতা কাঠামো নিয়ে ভিন্ন মত রয়েছে। যারা বিরোধিতা করছেন তাদের কাছে যদি এর বিকল্প কোনো প্রস্তাবনা থাকে যে আমাদের কনসার্নটাকে অ্যাড্রেস করতে হবে, যে এই কমিশনগুলো যাতে নিউট্রাল থাকে, দলীয়করণ না হয়, সরকারের হাতে একচ্ছত্রভাবে থাকে,
তাহলে ওই ধরনের কমিশন তৈরি হয় যারা একটা পুরোপুরি তামাশা ভুয়া জালিয়াতির নির্বাচনকে সুষ্ঠু নির্বাচন বলে চালিয়ে দেয়। বিএনপি 12 দলীয় জোট সহ কয়েকটি দল মনে করে এনসিসি গঠন হলে সরকারের ভেতর আরেক সরকার মাথাচাড়া দিয়ে উঠবে, সেজন্য তারা বিরোধিতা করেছে এই প্রক্রিয়ার। পাওয়ার ফাংশন থাকে কিন্তু অ্যাকাউন্টেবিলিটি থাকে না, সেই রকম কোনো প্রতিষ্ঠানের প্রতি আমরা ডেমোক্রেটিক পার্টি হিসেবে সমর্থন জানাতে পারি না। এই ফাংশনগুলো সেপারেট করে আরেকটা অর্গান সৃষ্টি করার মধ্য দিয়ে কিন্তু একটা ইমব্যালেন্স সৃষ্টি করা হবে। পদগুলো এমন ভাবে সাজানো হচ্ছে যে সেখানে সরকারের হাত পা বেঁধে দেওয়া হচ্ছে। কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেছেন, এখনো সব বিষয়ে একমত না হওয়ায় এ নিয়ে বিস্তর আলোচনা হবে। এক্সপ্লোর করছি যে কিভাবে এই ধরনের একটা প্রতিষ্ঠান তৈরি করা যায়। আলোচনাটায় খানিকটা অগ্রগতি হয়েছে, আমরা এই আলোচনা অব্যাহত রাখবো আগামী সপ্তাহে। জামায়াতকে বেশি সময় দেওয়ার অভিযোগ তুলে সংলাপ থেকে ওয়াকআউট করে সিপিবি ও গণফোরাম। অবশ্য মিনিট 10 পর দলগুলো আবার সংলাপে ফিরে যায়। আমরা বয়কট করতে চেয়েছি, যেহেতু ওনারা এটাকে নোট করেছেন, এইজন্য আমরা এখন যাচ্ছি। গেল মঙ্গলবার কমিশনের বৈঠকে যোগ দেয়নি জামায়াত। বিষয়টি নিয়ে নানা গুঞ্জন ডালপালা মেলে। অবশ্য সরকারের আহ্বানে এনসিসি গঠনের আলোচনায় যোগ দিয়ে জামায়াত জানায়, এখন থেকে তাদের অংশগ্রহণ থাকবে প্রতিটি বৈঠকে। লন্ডন বৈঠক নিয়ে নাখোশ হওয়াতেই প্রতীকী প্রতিবাদ স্বরূপ একদিন অনুপস্থিত থেকেছেন তারা। আমরা বিস্ময়ের সাথে দেখলাম যে উনি একটি দলের প্রতিনিধির সাথে জয়েন্ট স্টেটমেন্ট করেছেন। এটা পৃথিবীর ইতিহাসে রিপিট হয়েছে, আসছে কিনা এক্সাম্পল আমাদের জানা নেই। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি এবং রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি নিয়েও আলোচনা হয়েছে। অসমাপ্ত থাকায় বৃহস্পতিবারও সংলাপের টেবিলে থাকবে বিষয়টি। খান আলামিন, আরটিভি, ঢাকা। গুমের ঘটনায় জড়িত কর্মকর্তারা এখনো যার যার বাহিনীতে কর্মরত। তাদের আইনের আওতায় না এনে গুমের বিচার নিশ্চিত হবে না বলে মন্তব্য করেছেন সফররত বাংলাদেশের জাতিসংঘের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপ। এক আলোচনায় দায়ীদের শনাক্ত করে বিচারের সুপারিশ করেন তারা। অনুষ্ঠানে সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তারা বলেন, যারা এই অপকর্ম করেছে তারা ব্যক্তিগত স্বার্থে রাজনৈতিক নেতাদের কথাই গুমের সাথে জড়িয়েছে, এর সাথে বাহিনী জড়িত নয়। সকালে জাতিসংঘের বাংলাদেশ অফিস আয়োজিত গুম নিয়ে উন্মুক্ত আলোচনায় অংশ নেয় ভুক্তভোগী রাজনৈতিক দলের নেতারা, সেনাবাহিনী ও পুলিশ কর্মকর্তারা। আমরা এমন দিন দেখতে চাই না যে বিনা কারণে রাস্তা থেকে কোনো বাহিনী কাউকে কালো গাড়িতে ধরে নিয়ে যাচ্ছে। আমরা সব ঘটনার বিচার চাই। রাজনৈতিক নেতা থেকে শুরু করে যেসব কর্মকর্তা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত হোক। এখনো শত শত মানুষ গুম আছে। অতীতের সরকারের সাথে বর্তমান সরকারের এসবের দায়িত্ব নিতে হবে। ভুক্তভোগীরা যতদিন গুম থাকবেন ততদিন সংশ্লিষ্ট সরকার তাই এড়াতে পারবেন না। গুমের অভিযুক্তরা এখনো বাহিনীতে কাজ করছে, পাশাপাশি ভবনে কর্মকর্তাদের চাকরি করতে দিয়ে কিংবা অপরাধীদের বাইরে স্বাধীনভাবে ঘুরতে দিয়ে বিচার নিশ্চিত করা যাবে না। তাই সুবিচারের জন্য দ্রুত জড়িতদের আইনের আওতায় এনে ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিএনপি চায় সামনের দিনে আর কোনো গুমের ঘটনা না ঘটুক, কারণ এই দলেরই সর্বোচ্চ গুমের ভুক্তভোগী রয়েছে। বিএনপি মানবাধিকার সুরক্ষা ও আইন শৃঙ্খলা বাহিনীকে আরো স্বচ্ছ কার্যক্রমে দেখতে চায়। ক্ষমতার অপব্যবহার আর যাতে না হয় তাই চায় বিএনপি। শুনেছি অধিকাংশ গুম র্যাব ও ডিজিএফ এর মাধ্যমে হয়েছে, কিন্তু মাথায় রাখা উচিত ছিল র্যাব ও ডিজিএফ এর সাথে আর্মির বড় পার্থক্য আছে। তারা সরাসরি সেনাবাহিনীর কেউ না। মুখরোচক আর সস্তা হওয়ায় বেশ জনপ্রিয় ফুটপাতের খাবার, বিশেষ করে ফুচকা চটপটির কদর সবসময় বেশি। শিক্ষা প্রতিষ্ঠানের গেটে কিংবা রাস্তার পাশে ফুচকার দোকান ঘিরে জটলা লেগেই থাকে। কিন্তু সেই ফুচকা কোথায়, কোন পরিবেশে তৈরি হচ্ছে জানা নেই অনেকেরই। খামিরে মেশানো হয় পোড়া পাম তেল, ভাজা হয় দীর্ঘদিনের পুরনো কুচকুচে কালো তেলে। এসব খাবার বিক্রি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। অস্বাস্থ্যকর খাবার নিয়ে সাদিয়া কানিজের ধারাবাহিকের প্রথম পর্ব আজ ছবি তুলেছেন নাজমুল হাসান সাইমন। ফুচকা, চটপটি, পানিপুরি অথবা ভেলপুরি খাওয়ার জন্য ছুটির অপেক্ষায় থাকে শিক্ষার্থীরা। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে তাই লোভনীয় এসব খাবারের দোকান ঘিরে জটলা লেগেই থাকে। শুধু স্কুলের সামনে নয়, রাজধানীর বিভিন্ন রাস্তার ধারেও দেখা যায় ফুচকা চটপটির দোকান ঘিরে ব্যস্ততা। তবে অনেকেরই এর প্রস্তুত প্রণালী সম্পর্কে ধারণা নেই। কেউ আবার অস্বাস্থ্যকর জেনেও নিয়মিত খান মুখরোচক এই খাবার। আমি যতটুকু জানি একসাথে ওই ইন্ডাস্ট্রিতে ভাজা হয় আর এনভায়রনমেন্টটা আনহেলদি, এটাও জানি। খাওয়ার পরে আমার পেটে ব্যথা হয়েছিল অ্যান্ড একদিন স্কুল মিস দিয়েছিলাম এটার জন্য। ছুটি হওয়ার পর খাই বা ছুটির আগে খাই।
উনি ভেলপুরি খেতে অনেক মজাই লাগে, কেন কি অন্যান্য ভেলপুরির কাছ থেকে এই ভেলপুরিটা বেশি মজা লাগে। ঘন্টার পর ঘন্টা খোলা রেখে ফুচকা বিক্রি করলেও দোকানির দাবি স্বাস্থ্যসম্মত উপায়েই পরিবেশন করেন তারা। আমাদের ফুচকাটা আমাদের নিজস্ব বানানো, বাসায় বানানো, যা যতটুকু প্রয়োজন অতটুকু আমরা প্রতিদিন বানাই। বাচ্চারা খায় অনেক বছরই বেশি, নোংরা পরিবেশে না, ভালো পরিবেশে। রাজধানীর কামরাঙ্গীর চরের এই ফুচকা কারখানায় মেঝেতে খোলা রাখা হয়েছে কাঁচা ফুচকা, যেখানে হরহামেশাই বসছে মাছি। খামির বানাতে মেশানো হচ্ছে পোড়া পাম তেল। আপনি এই গরমে আপনি যে কোনো ফুড খুব সহজে কন্টামিনেট হয়ে যায়, আর এগুলি এমন একটা ফুড যেটা আপনার টাইফয়েড, জন্ডিস, হেপাটাইটিস এগুলির মানে ইজিলি স্প্রেড আউট হতে পারে, এবং এগুলি বাচ্চাদের থেকেই শুরু হয়। আমি মনে করি এটা অবশ্যই কন্ট্রোলে রাখা উচিত, অভিভাবকদের সচেতন হওয়া উচিত। স্বাস্থ্যবিদরা বলছেন অস্বাস্থ্যকর এসব খাবার খেলে ডায়রিয়া, কলেরা আর কিডনিজনিত রোগ বাসা বাঁধে শরীরে। শুধু তাই নয়, ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিও থাকে। তাপমাত্রা যখন এত বেড়ে যায়, ওখানে 2-4টা জীবাণু থাকলেও সেটা বৃদ্ধি পেয়ে পেয়ে কিছু জীবাণু আছে মুহূর্তের মধ্যে বৃদ্ধি পেতে থাকে। সব মিলিয়ে এই ফুচকা বা এই ধরনের ফেরিওয়ালারা যে ধরনের জিনিসগুলো বিক্রি করে, বহুমাত্রিক ঝুঁকি তৈরি হয় আমাদের জন্য। ডায়রিয়া, কলেরা থেকে শুরু করে, জন্ডিস থেকে শুরু করে আমাদের লিভার বা কিডনি, এদের জন্য ক্ষতিও হতে পারে। এমনিতেই এই খাবারগুলো আমাদের, যদি আমরা আমাদের খাদ্য নালীর কথা চিন্তা করি, এটা কোনোটাই উপযোগী না। মানুষ সচেতন না হলে কেবল মনিটরিং বাড়িয়ে এসব খাবার বিক্রি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে জানালেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান। প্রতিরোধমূলক কাজে যেতে যাচ্ছি। নিরাপদ খাদ্য বিষয়ক স্কুলের পাঠ্যসূচি, মাদ্রাসার পাঠ্যসূচিতে সেটা অন্তর্ভুক্ত করার কার্যক্রম গ্রহণ করেছি। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। জুলাই আন্দোলনে ড্রোন উড়িয়ে ছাত্র জনতার অবস্থান জানানো পুলিশের সাবেক এডিসি ইশতিয়াক আহমেদ সহ আরও 2 পুলিশ কর্মকর্তাকে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদের মধ্যে সাবেক র্যাব কর্মকর্তা সোহাইলকে অপহরণ ও গুমের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং অপর 2 আসামি ইশতিয়াক ও মইনুলের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দিতে 15 সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দেন ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন GM মাহমুদ। জুলাই আগস্টের আন্দোলন দমাতে এভাবেই হেলিকপ্টার থেকে গুলি চালানোর অভিযোগ আনা হয়েছে। ড্রোন উড়িয়ে বের করা হতো ছাত্র জনতার অবস্থান। এ কাজের নেতৃত্ব দেওয়ার অভিযোগ পুলিশের সাবেক এডিসি ইশতিয়াক আহমেদের বিরুদ্ধে। বুধবার হাজির করা হয় ট্রাইব্যুনালে। এছাড়াও হাজির করা হয় মিরপুর হত্যাকাণ্ড মামলার আসামি অতিরিক্ত পুলিশ সুপার SM মইনুলকে। ড্রোন ব্যবহারের যিনি দায়িত্বে ছিলেন ইশতিয়াক আহমেদ, উনাকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। আমরা এই মামলায়ও তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তদন্ত সংস্থার আবেদনের প্রেক্ষিতে সময় চেয়েছি। ট্রাইব্যুনাল সময়ের আবেদন মঞ্জুর করেছে। এদিন ট্রাইব্যুনালে আরও আনা হয় 2012 সালে ধানমন্ডি থেকে ছাত্র শিবিরের গোলাম মর্তুজা নিহিমকে অপহরণ করে 47 দিন আয়নাঘরে আটকে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার র্যাবের মিডিয়া উইংয়ের সাবেক পরিচালক মোহাম্মদ সোহাইলকে। তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল। একজন সিভিলিয়ানকে গ্রেফতার করে তার উপরে অমানসিক নির্যাতন করে তাকে দীর্ঘদিন গুম রেখে তাকে মিথ্যা মামলায় কারাগারে প্রেরণ করা। আজকে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল এবং শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। এদিকে মিরপুর এলাকার হত্যা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকেও আসামি করা হয়েছে। তাকেও 15 সেপ্টেম্বর ট্রাইব্যুনালে হাজির করতে নির্দেশ দেওয়া হয়। GM মাহমুদ, RTV, ঢাকা। অন্তর্বর্তী সরকারের কাছে বড় প্রত্যাশা থাকলেও প্রস্তাবিত বাজেটকে হতাশার বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা। SDG বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত বাজেট আলোচনায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানোর সমালোচনা করেন উদ্যোক্তারা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। রাজধানীর একটি হোটেলে প্রস্তাবিত বাজেটে অবহেলিতরা কি পেয়েছে শীর্ষক আলোচনা, যেখানে বক্তারা উপদেষ্টা পরিষদে পাশের আগেই বাজেট উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করেন। বৈষম্য বিরোধী আন্দোলনের উপর দাঁড়িয়ে যে সরকার গঠিত তাদের কাছে বৈষম্যমুক্ত সমাজ গঠনের আকাঙ্ক্ষা ছিল বেশি, কিন্তু প্রস্তাবিত বাজেটে সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে মন্তব্য করেন অর্থনীতিবিদরা। আন্দোলন অভ্যুত্থানের ভিতর দিয়ে আমরা যে চেতনা নিয়ে এসেছি সেই চেতনার সাথে সম্পূরক
বা সাযুজ্যপূর্ণ বাজেট এটা হয়নি, এবং সেই প্রত্যাশা এবং সেই সাথে সাথে হতাশার ভুলভ্রান্তির বাজেট, আপনার সংস্কার বিমুখ বাজেট, সাম্য বিরোধী বাজেট। যাদের নাকি আয় বাড়লো, তাদের যে অনুযায়ী ট্যাক্সটা বাড়লো, তার থেকে যারা নাকি সামাজিক সুরক্ষা করার কথা তাদের ক্রয় ক্ষমতা কমলো। তাহলে বৈষম্য নিরসনের কথা যদি আমি SDG 10-এর কথা বলি, তাহলে তো আমরা তো SDG 10-এর উল্টো দিকে আমরা হাঁটছি। প্রাক বাজেট আলোচনায় বিজিএমই সহ বিভিন্ন খাতের প্রতিনিধিরা নানা প্রস্তাবনা দিয়েছিল, কিন্তু এনবিআর তা আমলে নেয়নি বলে অভিযোগ করেন তারা। অর্থনৈতিক বাস্তবতায় বেতন বাড়ানোর বিষয়টিরও সমালোচনা করেন বিজিএমই সভাপতি। সরকারি কর্মকর্তাদের বেতন বাড়ানো হবে 10 থেকে 15%। কেন? মনে হচ্ছে তো ওনারাই সবচেয়ে বেশি অবহেলিত। আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারের অন্যতম প্রধান কম্পোনেন্ট হচ্ছে জ্বালানি, এই জ্বালানি নিরাপত্তা নাই। আগামী 22 জুন পাশ হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের 2025-26 অর্থ বছরের বাজেট। বিস্তারিত বিবরণ কিন্তু জনগণ জানে না। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। বিমান বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে এবার বগুড়ায় আকাশ প্রতিরক্ষা রাডার উদ্বোধন করা হয়েছে। বুধবার GM 403M আকাশ প্রতিরক্ষা রাডারটি উদ্বোধন করেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমান বাহিনীকে যুগোপযোগী করে গড়ে তুলতে নতুন নতুন স্থাপনা ও যুদ্ধোপকরণ সংযোজন করা হচ্ছে। রাডারটি বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষার সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উদ্বোধনী অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা ও অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।